আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই, কমেন্ট একটু জানিয়ে দিই। ঈদ পরবর্তী আমাদের আজকের বাংলা ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসটি কাদের জন্য প্রযোজ্য? তোমরা ইতিমধ্যে জেনেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আহ, ভর্তি পরীক্ষা কিন্তু আবার অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তারপর হচ্ছে নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের আলোচ্য টপিক কোনগুলো আমি বলবো একটু পরে। তার আগে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও। আমি অতি দ্রুত ক্লাসটি শুরু করব এবং আজকের ক্লাসটি থেকে তুমি 3 বা 4 মার্ক কমন পাবে। আজকের ক্লাসের আলোচ্য টপিক আছে, দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি। এরপর তোমাদের হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং লাল সালু থেকে কিন্তু অনেক প্রশ্ন রেখেছি। তাহলে সবাই একটু শুরুতে জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি অতি দ্রুত ক্লাসটি শুরু করব। তাহলে দেখো কাদের জন্য আজকে প্রযোজ্য, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট, গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং যারা সেন্ট্রাল অর্থাৎ 7 কলেজ যারা রয়েছে তাদের জন্য কিন্তু, যারা পরীক্ষা দিবে তাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মূল ক্লাসটি শুরু করে দিই। দেখো আমাদের প্রথমে যে আলোচ্য টপিকটি রয়েছে সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তোমরা প্রত্যেকেই জানাও যে কিংবদন্তি শব্দের অর্থ কি। আমরা এই কবিতাটির যেহেতু কবিতা থেকে অর্থাৎ বাংলা প্রথম পত্র অংশ থেকে একটা মোটা অঙ্কের কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে 20টার মধ্যে যারা নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী আছো বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা বা রাবিতে দিবে, তাদের জন্য কিন্তু এই প্রথম পত্র অংশ থেকে কিন্তু একটা মোটা অঙ্কের এমসিকিউ তোমাদের থাকবে। সেজন্য আমরা ধরে ধরে প্রত্যেকটা পড়বো। তোমরা একটু জানাও যে কিংবদন্তি শব্দের অর্থ কি, একটু ঝটপট জানিয়ে দাও। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি নাকি চেতনা? এবং যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে আমি আজকের ক্লাসের পিডিএফটা শেয়ার করে ডান লিখবে, তাহলে আমি পিডিএফ দিয়ে দিব তোমাদের। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ। দেখো তাহলে এখানে উত্তর করতে থাকো, আমি মূল ভাব অংশটুকু পড়ি। এই মূল ভাব অংশটুকু তোমাদের কোন কাজে লাগবে দেখো। যেহেতু তোমাদের বিগত বছরের প্রশ্ন ওইভাবে রিপিট হবে না, কিন্তু ওই আলোকে ওই ব্যাখ্যাগুলো যদি পড়ে যায় তাহলে তোমাদের কমন আসবে। তারই ধারাবাহিকতায় দেখো আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবি বাঙালি সত্তার অতীত ঐতিহ্যের সঙ্গে লড়াই সংগ্রাম ও হার না মানা বীরত্বের জয়গান তুলে ধরেছেন। এরপরে দেখো এই কবিতায় কবির মুক্তির অস্ত্র হচ্ছে কবিতা, খুবই গুরুত্বপূর্ণ। কবিতা নামক শব্দকল্প, কবি বাঙালির জাতীয় জীবনের মুক্তির আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। অতীত ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত কবিতা নামক শব্দকল্পের মাধ্যমে প্রকাশ করেছেন। এখানে দেখো ঐতিহ্য রয়েছে, তোমাদের উচ্চারণ থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে দেখো ঐতিহ্য এর উচ্চারণটা কি হবে, মনে রাখবে ওই যদি থাকে তাহলে সেখানে উচ্চারণের ক্ষেত্রে অ আর রসই হবে, আর হয়জা ফলা যদি থাকে তাহলে আগে বর্গীয় জ হবে, তারপর হচ্ছে ঝ হবে। তাহলে এর ঐতিহ্য এ বানান এর উচ্চারণটা কি হবে দেখো, ওই তারপর কি হবে তিজ, ওই তিজ তারপরে কি হবে ঝ হবে, ওই তিজ ঝ কি হবে, ওই তিজ ঝ। এটা হচ্ছে উচ্চারণ। আর আকাঙ্ক্ষা বানান এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষা ও এবং কি হবে ক্ষীয় হবে। পরের অংশটুকু দেখো শিরোনাম। এই শিরোনাম অংশগুলো তোমাদের কি কাজে লাগবে? অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমাদের লিখিত অংশ, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত পরীক্ষা হবে তোমার। সেই ক্ষেত্রে দেখো এই শিরোনাম অংশগুলো অনেক সময় দেখবে তুমি একটা প্রশ্ন থাকবে, সে প্রশ্নের অপশনে কিন্তু এগুলো তোমার থাকবে। তাহলে দেখো শিরোনাম অংশগুলো থেকে আমাদের পড়তে হবে বাংলার সাহসিকতা ও দেশপ্রেম। দেশপ্রেম হচ্ছে বানান, এর উচ্চারণটা কি হবে দেখো, দেশপ্রেম হবে। তোমরা একটু কমেন্টে লেখো, যদি আমি লিখে দিচ্ছি এখানে দেশপ্রেম হবে। তাহলে দেখো যার সঙ্গে র ফলা থাকে সেই বর্ণটা দিতে হয়। পয়ের সঙ্গে র আছে, এই জন্য প কয়বার হবে, দুইবার হবে। কয়বার হবে, দুইবার হবে। এবং দেখো প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে, আমরা এটা অক্ষর নির্ণয় করার টেকনিক আগে শিখেছি, তারপর আরেকবার দেখো
আমরা যে কোনো শব্দ অক্ষর নির্ণয় করতে বললে সেটা আমরা বাংলিশে লিখবো, লেখার পর সেখানে যে কয়টা ভয়েল থাকবে সে কয়টা অক্ষর। দেখো কয়টা ভয়েল আছে, একটি, তাহলে অক্ষর কয়টি হবে বলো তো? একটি হবে। বাংলাদেশের সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ, বাংলার জীবন ও প্রকৃতি। এরপর দেখো জাতীয়তাবোধ ও সংগ্রামী চেতনার বিকাশ কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদী সত্তা। কবিতাটি, আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নাম কবিতা, কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, চয়ন করা হয়েছে, এইগুলো কিন্তু আসবে। যারা আমরা 81 জন আছি, আমি আবার বলছি, যদি পিডিএফ পেতে চাও তাহলে ক্লাসটি শেয়ার করে রাখো, অন্যথায় আমি দিব না। ঢালাওভাবে আমি পেজেও পোস্ট করব না বা কোনো গ্রুপে পোস্ট করব না। যারা প্রকৃত পাওয়ার দাবিদার তারাই পাবে। রচনাটির বিষয় কি দেখো, বিষয় ও আঙ্গিকগত, এটা হচ্ছে অভিনবত্ব রয়েছে, অভিনবত্ব রয়েছে। নব শব্দের অর্থ হচ্ছে নতুন বোঝায়। ওয়ালাইকুম আসসালাম আহমেদ রিফাত। কবিতাটির ছন্দ দেখো গদ্য ছন্দে রচিত, প্রচলিত ছন্দের বাইরে গিয়ে একটি প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ। কেন এটা আসতে পারে জানো? কারণ দেখো এটা হচ্ছে অন্যগুলো থেকে ব্যতিক্রম, আর ব্যতিক্রম গুলো পরীক্ষায় বেশি এসে থাকে। তাহলে দেখো প্রচলিত যে ছন্দগুলো আছে, অক্ষরবৃত্ত আছে, মাত্রাবৃত্ত আছে, এই ছন্দের বাইরে গিয়ে একটা প্রাকৃতিক স্বাভাবিক ছন্দ। রচনার প্রেক্ষাপট, মানে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটির রচনার প্রেক্ষাপট কি? বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। কবিতার আলোচ্য বিষয় কি? ঐতিহ্য সচেতন শিখর সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। খুবই গুরুত্বপূর্ণ, ভাগ্য ভালো থাকলে এটা আসতে পারে। সেটা কি দেখো, ঐতিহ্য সচেতন শিখর সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। তারপরে দেখো কবিতার রস উপলব্ধির অবিচ্ছেদ্য অংশ কি? এর আঙ্গিক বিবেচনা। এর আঙ্গিক বিবেচনা হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। তারপর দেখো পরবর্তী অংশটুকু, কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? প্রত্যেকে কমেন্টে জানাও, যদিও এখানে লেখা আছে, তোমরা আরেকবার জানাও যে এই কবিতায় এই কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক, একটু ঝটপট জানাও। কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? তাহলে এখানে কি হবে দেখো, ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক হবে বলো তো? ঐতিহ্যের প্রতীক হবে, ঐতিহ্যের প্রতীক। তারপরে দেখো চিত্রকল্প নির্মাণের শর্ত কি? সেটা হচ্ছে অভিনবত্ব হবে। কবিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে, যে কবিতা শুনতে জানে না সে ড্যাশ শুনবে। তাহলে দেখো এখানে কি হবে, এই শূন্য স্থান টাইপের কোশ্চেন কেন আসতে পারে? এখানে বলা হয়েছে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। সে ঝড়ের কি শুনবে বলো তো? আর্তনাদ শুনবে। রাবিতে কিন্তু এই ধরনের কোশ্চেন একটা থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি স্বপ্ন যে 12 তারিখে একটা পরীক্ষা আছে, 19 তারিখে পরীক্ষা আছে, এরপর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম পত্র অংশ থেকে একটা মোটা অঙ্কের তোমাদের এমসিকিউ থাকবে। সেজন্য আমি প্রত্যেকটা কবিতা এরপরে লাল সালু পড়াবো, তারপর ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেখান থেকে তোমরা দুইটা হুবহু কমন পাবে। এই অংশগুলো থেকে প্রতি বছর কোশ্চেন থাকে, এবছরও থাকবে। বঞ্চিত হচ্ছে কি দেখো, দিগন্তের অধিকার থেকে। প্রশ্ন আসতে পারে দিগন্তের সন্ধি বিচ্ছেদ কি? দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে মনে রাখবে 3 = 1। আমি আগেও যখন সন্ধি বিচ্ছেদ করিয়েছি তখন কিন্তু এটা পড়িয়েছি, যেমন ক, খ, গ। তারপরে দেখো এখানে চ থাকতে পারে, ছ থাকতে পারে, বর্গীয় জ থাকতে পারে, তারপরে দেখো প, ফ, ব। তাহলে মনে রাখবে এই সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখবে, তৃতীয় বর্গে যে বর্ণটা আছে না, সেটা যদি মাঝে থাকে সেটা প্রথম বর্গে চলে আসবে। এই জন্য আমি লিখেছি 3 = 1। তাহলে এখানে দেখো দিগন্ত আছে, কি আছে? দিগন্ত। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? মাঝে দেখো তো কোন বর্ণ আছে? তৃতীয় ধাপে গ আছে। তাহলে সেটা আমরা কোথায় নিয়ে চলে আসবো? প্রথমে। তাহলে এখানে কি হবে? দিক যোগ তো 9 থাকে বাকি। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার না থাকে সেই ক্ষেত্রে আমরা নীলিন বর্ণ বা লিন বর্ণ অকে ব্যবহার করব, দিক যোগান্ত। ঠিক তেমনই ভাবে যদি বলা হয়, দেখো বিগত বছরে করছেন নিযন্ত, নিযন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে দেখো তো এই যে মাঝে কি আছে? তৃতীয় বর্ণটা আছে, সেক্ষেত্রে আমরা কোথায় চলে আসবো? প্রথমটাই। তাহলে নিযন্ত এর সন্ধি বিচ্ছেদ হবে নিজ, নিজ যোগ কি হবে বলো তো? অন্ত হবে। ঠিক তেমনই ভাবে তোমাদেরকে আমি একটা করতে দিব, সেটা বলো যে সুবন্ত, সুবন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? একটু ঝটপট জানাও। সুবন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? হাসিফ খান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। খুবই আনুগত্য শিক্ষার্থী, আমরা 100 জন আছি, প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি, কারণ হুবহু কমন পাবে ক্লাসটি থেকে।
তারপরে দেখো, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, ভাসতে পারে না নদীতে, খেলা করতে পারবে না মাছের সঙ্গে। মানে যে কবিতা শুনতে জানে না তার সম্পর্কিত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। গল্প করতে পারে না মায়ের কোলে শুয়ে, মরতে পারে না সন্তানের জন্য। ইসরাত অহনা আছো, কাজী নাইমা ইসলাম, শুভযোগান্ত, ধন্যবাদ তোমাকে। তাহলে দেখো মাঝে কি আছে, ব আছে, যে ব আছে মাঝে, এই জন্য এখানে আমরা কোথায় নিয়ে চলে আসবে, যে প্রথমটাই নিয়ে চলে আসবো। তাহলে এখানে কি হবে, শুভযোগ অন্ত হবে। শুভযোগ কি হবে, অন্ত। এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদ থেকে তোমাদের একটা কোশ্চেন মাস্ট থাকবে, সেটা রাবি হোক, গুচ্ছে হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় বা হচ্ছে নার্সিং এ। পরের অংশটুকু দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোবেসে যেতে পারে না যুদ্ধে, হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, সেটা হচ্ছে সূর্যকে। আর সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। সূর্য কি বলতো, সকল শক্তির উৎস। কিংবদন্তি শব্দের অর্থ কি, জনশ্রুতি। কি হবে বলতো, কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি হবে। কবির পূর্বপুরুষদের করতালে কি ছিল, পলিমাটি সৌরভ ছিল। পলিমাটি সৌরভ। তোমরা আমাকে জানাও এই সৌরভ কোন ধরনের বিশেষ্য, এটা কোন ধরনের বিশেষ্য সেটা একটু জানাও। যদিও আমি আজকে ক্লাসের শেষাংশে এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু পড়াবো, তোমরা আমাকে জানাও যে পলিমাটি সৌরভ এটা কোন ধরনের বিশেষ্য। পূর্বপুরুষদের পিঠে ক্ষত ছিল রক্ত জবার মতো ক্ষত। দেখো রক্ত জবার রং কি, লাল। আর যখন শোষক শ্রেণী শাসন করেছে তারা হচ্ছে পিছন থেকে, অর্থাৎ তারা কি ছিল, কাপুরুষ ছিল। তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করতে ওই সৎ সাহসটা তাদের ছিল না। তার পিছন থেকে আক্রমণ করেছে, অত্যাচার করেছে। পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবা এ কারণেই বলা হয়েছে, রক্তের রং হচ্ছে কি লাল, রক্ত জবাটাও কি লাল। এখানে সাদৃশ্য সম্পর্ক প্রকাশিত হয়েছে। একজন বলেছে গুণবাচক, ধন্যবাদ তোমাকে। কে বলেছো, আবিদা, আদিবা ইসলাম, ধন্যবাদ তোমাকে। তাহলে দেখো এখানে সৌরভ হতে পারে, তারপরে তারল্য হতে পারে, তারপরে তিক্ততা হতে পারে, প্রেম, সৌন্দর্য, এইগুলো হচ্ছে গুণবাচকের মধ্যে যাবে। কবির পূর্বপুরুষ কি ছিল, কৃতদাস ছিল। অরণ্য ও সাপদের কথা বলতেন কবি পূর্বপুরুষ। অরণ্য সাপদের কথা বলতেন কে বলতো, কবির পূর্বপুরুষ। আমি আবারও বলছি, যারা এখনো যুক্ত হয়েছো ক্লাসে, ক্লাসটি দেখছো, নিজেদের টাইম লাইনে শেয়ার করে ডান লিখে দাও। আমি ক্লাসের যে পিডিএফটা তোমাদের ইনবক্সে দিয়ে দিব, বা কোনো একটা মাধ্যম বলে দিব, সেখানে তোমরা পেয়ে যাবে। শেয়ার করে ডান লিখে জানাও, এবং শেষ পর্যন্ত থাকবে। 0.10 বা 0.50 জন্য সিরিয়াল চলে যায়, কিন্তু 1000-2000 জন পিছনে, সেক্ষেত্রে একটা মার্ক অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা। কবির পূর্বপুরুষ কৃতদাস ছিল, অরণ্য, এটা তো পড়েছি আগে। এরপরে দেখো সাপদ। এই সাপদ শব্দটি দ্বারা কি বোঝায়, হিংস্র মাংসাশী জন্তুকে। কি বোঝায় বলতো, হিংস্র মাংসাশী জন্তুকে। যারা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, রেজাল্টও দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র হচ্ছে ঢাবিস ইউনিট বাকি আছে। যারা ইতিমধ্যে চান্স পেয়েছে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসও কিন্তু শুরু হয়েছে, হয়ে শেষ হয়েছে, এরা কিন্তু আবার ওই রাজশাহীতে পরীক্ষা দিতে যাবে না অধিকাংশ শিক্ষার্থী। সেক্ষেত্রে যারা এখনো মানে ভালো ফলাফল অর্জন করতে পারোনি, তারা এখনই লেগে যাও, রাবিতে ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবে। মনোবল হারাবে না, মনোবলটা ধরে রাখো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে। শেষ সময়টুকু একটু কাজে লাগাও। কবি ও কবিতার কথা বলতেন কবির পূর্বপুরুষ। তারপরে দেখো, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। প্রশ্নটি এমনও আসতে পারে, এখানে শূন্য স্থান দিতে পারে, যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি, কবিতা। এখন দেখো জিহ্বা, এটার উচ্চারণ আসে, উচ্চারণটা কি একটু কমেন্টে জানাও, আমি যদি একটু পরে করে দিব। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা হচ্ছে কবিতা। কবির উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। কবির পূর্বপুরুষরা যেসব পাহাড়ের কথা বলতেন, অতিক্রান্ত পাহাড়। এবং এটা কিন্তু তোমার গত বছর এসেছে, যে অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক, বাধা বিপত্তির প্রতীক। এবং এই কবিতায় যতগুলো এই প্রতীক সংক্রান্ত আছে, আমি শেষ অংশে এটা আলোচনা করব। কবির পূর্বপুরুষরা আবাদের কথা বলতেন কি, পতিত জমি, মানে যে জমিটা আবাদ করা হয় না, পতিত অবস্থা থাকে, পড়ে থাকে, অব্যবহৃত ভাবে থাকে, সেখানে কবি কি বলেছে, যে সেখানে আবাদ করতে বলেছে। এখানে দেখো জিহ্বা, এটার বানান, এর উচ্চারণটা কি মনে রাখবে, হয়ের স্থলে, হয়ের স্থলে ও বা রসু যে কোনো একটা হবে। আর এখানে ব আছে, দেখো বয়ের স্থলে কি হবে, ভ হবে। তাহলে জিহ্বা এর উচ্চারণটা কি হবে বলতো, জিহ্বা। এখানে ও হতে পারে। তারপরে দেখো পরবর্তী অংশটুকু, কবিতায়
আমি কিংবদন্তির কথা বলছি, এরপরে আর তোমাদের পড়ার দরকার নেই, এরপর লাল সালু পড়াবো, সেটাও আমি এখানে সলভ করে দিব যেগুলো পরীক্ষায় আসার মতো, এর জন্য আর আলাদা পড়ার দরকার নাই। কবিতায় উজ্জ্বল জানালা আলোকিত হচ্ছে কি উনুনের আগুনে, উনুন মানে হচ্ছে চুলা, আর চুলা হচ্ছে দেশি শব্দ, মনে রাখবে। যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে কি প্রবহমান নদী, যেটা চলমান নদী থাকবে সেটা হচ্ছে যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখবে, এর জন্য তোমাকে কবিতা পড়তে হবে। প্রবহমান নদী, নদীর কথা বলতেন কে? কবির মা। কবি বিচলিত স্নেহের কথা বলতেন, বিচলিত স্নেহের কথা বলতেন। কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছে, এটা গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখছে, এটা হচ্ছে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন। কার মৃত্যুর কথা বলেছে বলতো? গর্ভবতী বোনের মৃত্যুর কথা। কবির মতে যুদ্ধ আসে কি ভালোবেসে, আর ভালোবাসা দিলে কি মারা মারা যায় হচ্ছে মা। দেশকে, দেশের জন্য তুমি যুদ্ধ করতে যাবে, দেশকে কিন্তু মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তুমি দেশের জন্য যখন যুদ্ধ করতে যাবে, তোমার গর্ভধারণী যে মা, সে মাকে ত্যাগ করে তোমাকে দেশের জন্য যুদ্ধ করতে যেতে হচ্ছে, এই জন্য বলা হয়েছে ভালোবাসা দিলে মা মারা যায়। কবি পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কি ছিলেন? কৃতদাস ছিলেন। কি ছিলেন বলতো? কৃতদাস। তাহলে এখানে গুরুত্বপূর্ণ, কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছে, সেটা হচ্ছে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছে। আর ভালোবাসা দিলে কে মারা যায়? মা মারা যায়। তারপরে দেখো, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে কে? যে বসে থাকবে সে। একজন হচ্ছে 12 ঘন্টা পড়ছে আর একজন হচ্ছে 2 ঘন্টা পড়ছে, তাহলে কে ভালো ফলাফল করবে? ওই 12 ঘন্টা যে পড়ছে না, সে একটা ওয়ার্ড হলেও বেশি শিখতে পারছে, সে ভালো ফলাফল করবে। এজন্য এখানে বলা হয়েছে দেখো, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে হচ্ছে কর্ষণ করে, যে জমি চাষাবাদ করছে, সারাদিন জমির সাথে লেগে আছে, পরিশ্রম করছে, সেই তো ভালো ফসল পাবে, তাই না? ঠিক তেমনই ভাবে তোমরা যারা এখন এই যে ক্লাস করছো, উত্তর দিচ্ছ, বেশি বেশি পড়াশোনা করছো, তারাই ভালো ফলাফল করবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। প্রবহমান নদী কাকে পুরস্কৃত করবে? পুরস্কৃত করবে দেখো, যে মৎস্য পালন করে। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? এখানে জননী বলতে বোঝানো হয়েছে গাভীকে, এখানে জননী বলতে কাকে বোঝানো হয়েছে? গাভীকে বোঝানো হয়েছে। জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে গাভীর সেবা করবে। এরপর ইস্পাতের তরবারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে যে হচ্ছে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। তোমরা এই প্রজ্বলিত বানানটা একটু কমেন্টে লেখো, প্রজ্বলিত এই বানানটা একটু কমেন্টে লেখো। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা আমি 7 স্টার দিলেও কম হয়ে যাবে, এতটাই গুরুত্বপূর্ণ এই লাইনটা। সেটা দেখো, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি কবিতা। প্রত্যেকে লেখো, এই যে প্রজ্বলিত এই বানানটি একটু কমেন্টে লেখো, যদি এখানে দেওয়াই আছে। তারপর দেখো, সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা পড়েছি। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত হচ্ছে কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে কবিতা, এটা গুরুত্বপূর্ণ। কবির মতে মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ, আর যুদ্ধ আসে কি ভালোবেসে, যুদ্ধ আসে কেমন ভাবে? ভালোবেসে। চিত্রকল্প নির্মাণের পূর্ব শর্ত হলো হচ্ছে অভিনবত্ব। কবিতায় উল্লেখিত সংখ্যাবাচক কিছু তথ্য আছে, যেমন কবিতার মোট লাইন খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর একটু জেনে রাখো। 68 লাইন হবে। কবিতা শব্দটি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় কবিতা শব্দটি আছে 18 বার। আমি কিংবদন্তির কথা বলছি, এই শব্দটি ব্যবহৃত হয়েছে দেখো এখানে কতবার? 2 বার ব্যবহৃত হয়েছে। কয়বার? 2 বার। তারপর দেখো, এই কবিতা হচ্ছে উল্লেখিত কিছু বিষয় আছে, যেমন ধাতু, লৌহ, ইস্পাতকে বলা হয়েছে। আর গ্রহ হচ্ছে সূর্য, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। ফুল হচ্ছে রক্তজবা। আর পশু হচ্ছে জননী, এবং জননী এটা গাভীকে ইন্ডিকেট করা হয়েছে। কাকে? আর এটা কোন ছন্দে রচিত? এটা হচ্ছে গদ্য ছন্দে রচিত। আমি কিংবদন্তি কথা বলছি, এই কবিতাটি হচ্ছে গদ্য ছন্দে রচিত। পরের অংশটুকু দেখো, মূল বক্তব্য। এই কবিতাটির মূল বক্তব্য কি, মূল প্রতিপাদ্য বিষয় কি, এবং প্রেক্ষাপট কি, এখান থেকে একটা মার্ক তোমরা কমন পেতে পারো। সেটা দেখো, ঐতিহ্য সচেতন, আমি আগেও কিন্তু লিখে দিয়েছি ঐতিহ্য, এটা হচ্ছে বানান, আর এটার উচ্চারণ কিভাবে একটু কমেন্টে জানাও। ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দাবি, দেশপ্রেমের এক অনবদ্য প্রকাশ। প্রকাশ হচ্ছে বানান, এর উচ্চারণটা হবে দেখো প্র, তারপরে কি হবে? কাশ হবে।
মূল প্রতিপাদ্য বিষয় কি, মানে মূল কোন বিষয়কে কেন্দ্র করে এটা রচিত হয়েছে? বাঙালির হাজার বছরের সাহসী ও গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। প্রেক্ষাপট কি ছিল? বাঙালির সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, সংগ্রাম ও বিজয়। হাজার বছরের ইতিহাস, সংগ্রাম ও বিজয়। তাহলে ঐতিহ্য এর উচ্চারণটা কি হবে একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও। কবিতাটির মূল বক্তব্য, মূল প্রতিপাদ্য বিষয় এবং মূল প্রেক্ষাপট, যারা হচ্ছে এইচএসসি 25-26 আছো তারা এগুলো খাতায় নোট করে রাখবে, মানে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লিখিত অংশে কিন্তু কাজে লাগবে। তারপরে দেখো শিরোনাম আমরা আগেও পড়েছি, এরপরে এখানে গুরুত্বপূর্ণ এই কিংবদন্তি শব্দটি হচ্ছে ঐতিহ্যের প্রতীক, এটা একটু এসএস দিয়ে রাখো। কিংবদন্তি শব্দটি হচ্ছে ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক বলতো? ঐতিহ্য। রক্তজবা শোষণের প্রতীক। মুক্ত জানালা মুক্তির প্রতীক। মুক্ত জানালা কিসের প্রতীক বলতো? মুক্তির প্রতীক হবে। মুক্ত জানালা মুক্তির প্রতীক। এরপর যুদ্ধ কিসের প্রতীক? প্রতিবাদের প্রতীক। মাটি হচ্ছে শুদ্ধতা আর অতিক্রান্ত পাহাড়, গত বছর এটা এসেছে জিএসটি তে, বাধা বিপত্তির প্রতীক। কি হবে বলতো? বাধা বিপত্তির প্রতীক। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এসএস দিয়ে রাখো, বা যারা শেয়ার করেছো জিলানি হাসান জয় এই আইডিতে নক দিলে তো তোমরা হচ্ছে পিডিএফ পেয়ে যাবে। সেটা দেখো, কিংবদন্তি ঐতিহ্যের প্রতীক, রক্তজবা শোষণের প্রতীক, মুক্ত জানালা হচ্ছে মুক্তির প্রতীক, আর যুদ্ধ কি? প্রতিবাদের প্রতীক। ভালোবাসা দিলে মা মারা যায়, যুদ্ধ আসে ভালোবেসে। আর মাটি শুদ্ধতার প্রতীক। অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক? বাধা বিপত্তির প্রতীক। তুমি সমানভাবে যাচ্ছ, সামনে একটা বাধা আছে, তাহলে সেটা কি বলতো? এই যে অতিক্রান্ত পাহাড়, সেক্ষেত্রে এটা বাধা বিপত্তির প্রতীক হবে। আমি কিংবদন্তির কথা বলছি, এইখান থেকে যে অংশগুলো আলোচনা করলাম এইগুলো পড়লে হবে। আর এর পাশাপাশি তোমরা বিগত বছরের প্রশ্ন পড়তে পারো, এইখান থেকে তোমাদের কমন চলে আসবে। লাল সালু দেখো, লাল সালু থেকে যে প্রশ্নগুলো আসবে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তার আগে তোমরা জানাও, লাল সালু উপন্যাসে হাসপাতাল কোথায় অবস্থিত? ঝটপট জানিয়ে দাও। লাল সালু উপন্যাসে হাসপাতাল কোথায় অবস্থিত ছিল? ঝটপট জানাও। করিমগঞ্জে নাকি মতিগঞ্জে? করিমগঞ্জ নাকি মতিগঞ্জ, কোনটা হবে? যারা এখনো শেয়ার করোনি ক্লাসটি শেয়ার করে দাও। তাহলে এখানে কি হবে বলতো? এই যে মতিগঞ্জ। এরপরে দেখো আছে মূল ভাব অংশটুকু। মূল ভাব এবং শিরোনাম অংশটুকু তোমাদের কিন্তু অপশনে থাকবে এগুলো। তাহলে প্রথম অংশটুকু দেখো, এখানে মূল ভাব, যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণা জাল বিস্তারের মাধ্যমে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে, তারই সমৃদ্ধ এই লাল সালু উপন্যাস। তাহলে এই লাল সালু উপন্যাসের যে মুভিটা আছে তোমরা কি দেখেছো একটু জানাও তো। যদি মূল ভালোভাবে না পড়া থাকে এই উপন্যাসটি, ওইটা দেখলে কিছুটা ধারণা হবে। এবং আমি এখন যেগুলো পড়াচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই তোমরা কমন পাবে। দেখো এখানে রয়েছে এই উপন্যাসের শিরোনাম অংশগুলো, মানে কোন কোন প্রেক্ষাপট বা কোন কোন বিষয়কে কেন্দ্র করে সামনের দিকে অগ্রসর হয়েছে। কুসংস্কার, কুসংস্কারচ্ছন্ন সমাজ, ধর্মের কথা বলে নিজের স্বার্থ সিদ্ধি। অনেকে আছে যে ভণ্ড প্রতারক, তারা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করে থাকে। নারীর শাশ্বত মাতৃত্ব, আমরা দেখতে পাই প্রতিবাদী চরিত্র ছিল জমিলা। এই জমিলাকে যখন বেঁধে রেখেছিল তখন রহিমার মধ্যে একটা মাতৃসুলভ বা মাতৃত্ব, এই শাশ্বত মাতৃত্ব বৈশিষ্ট্য কিন্তু ফুটে উঠেছিল। প্রগতিশীল চেতনা ও সেটা বাস্তবায়ন, আমরা দেখতে পাই লাল সালু উপন্যাসে আক্কাস হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। স্কুল যখন প্রতিষ্ঠা করা হবে তখন হচ্ছে গ্রামের যে ছেলে মেয়ে আছে তারা হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে, এবং মসজিদের যে ভণ্ডামি আছে সেগুলো সে খুব সহজেই বুঝতে পারতো এবং সে ধরা খেত, সেজন্য কিন্তু সে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। তাহলে দেখো তার মধ্যে একটা প্রগতিশীল চেতনা ছিল। তারপরে দেখো অন্যায়ের প্রতিবাদ আমরা দেখতে পাই
জমিলা প্রতিবাদী চরিত্র ছিল এবং সে কিন্তু মজিদের মুখে থুতু নিক্ষেপ করেছিল। এর মধ্য দিয়ে একটা প্রতিবাদী সত্তা বা চরিত্র কিন্তু ফুটে উঠেছে। নারীদের প্রতি অত্যাচার ও নির্যাতনের চিত্র, সেটা হচ্ছে আমরা ভণ্ড প্রতারক মজিদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এবং সেটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু ডান লিখে জানাও, আমি পরবর্তী স্লাইডে যাব। ঝটপট জানাও। এবং যারা পিডিএফ পেতে চাও ক্লাসটি শেয়ার করে আমাকে হচ্ছে জিলানি হাসান জয় যে আইডি আছে সেখানে নক করলে তোমরা পেয়ে যাবে। আমরা এখনো যারা শেয়ার করেনি শেয়ার করে দাও। তারপরে দেখো পীর ও মাজারের যে একটা হীন কর্মকাণ্ড সেটা আমরা দেখতে পাই। সময়ের প্রবণতায় মানুষের জীবনবোধের পরিবর্তন। মানুষ কিন্তু সবসময় ওই কুসংস্কারাচ্ছন্নে আচ্ছন্ন থাকবে না, তারা একসময় কিন্তু এই প্রকৃত সত্যটা উপলব্ধি করে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবে। লাল সাল উপন্যাস থেকে 80টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এখানে। সৈয়দ অলিউল্লাহ জন্মগ্রহণ করেন কোথায়? চট্টগ্রামে। এবং চট্টগ্রামের কোথায় জন্মগ্রহণ করে সেটা একটু কমেন্টে জানাও। প্রয়োজনে তোমরা মূল বইটা বের করো, সেখান থেকে দেখে উত্তর দাও, তারপরে উত্তর দাও। সৈয়দ অলিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়। লাল সালু। প্রশ্ন আসতে পারে সৈয়দ অলিউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল? সেক্ষেত্রে দেখো এখানে কি হবে, লাল সালু। এবং লাল সালুর ইংরেজি নাম কি সেটা কিন্তু পরীক্ষায় আসে। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করে, খুবই গুরুত্বপূর্ণ যে কে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিল। তোমার পঠিত যে গদ্য বা পদ্য বা উপন্যাস আছে সেখান থেকে দেখো এখানে কি হবে, সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহ মৃত্যুবরণ করে 1971 খ্রিস্টাব্দে। এবং কোথায় মৃত্যুবরণ করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কোথায় মৃত্যুবরণ করেন। কাজী নাইমা, ভালো ফলাফল তুমি করবে। 16 শহরে হালিশহর, চট্টগ্রামের হালিশহর 16 শহর কোনটা, সেটা যে 16 শহর বলেছো তুমি। আর এখানে দেখো তিনি কোথায় মৃত্যুবরণ করে, এটা আমি উত্তর চাচ্ছি, একটু উত্তর করো। লামিয়া আক্তার উত্তর করেছো যে সৈয়দ অলিউল্লাহ 1971 খ্রিস্টাব্দে কোথায় মৃত্যুবরণ করে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃত, পথিকৃত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, ছিলেন হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। কাদো নদী কাদো উপন্যাসটি প্রকাশিত হয় এবং এটা অনেকবার এসেছে। কাদো নদী কাদো। তারপরে আছে দেখো চাঁদের, চাঁদের কি আছে বলতো, অমাবস্যা। এবং অমাবস্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ বানান, চাঁদের অমাবস্যা। এই উপন্যাসটি 1968 সালে, কত সালে প্রকাশিত হয়? 1968 সালে প্রকাশিত হয়। নয়ন, দেখো এখানে আছে নয়ন চারা, এখানে তারান্না নয়নছাড়া গল্পটি প্রকাশিত হয় 1946 সালে এবং এটা কার? সৈয়দ অলিউল্লাহ। এবং চাঁদের অমাবস্যা আছে, কাদো নদী কাদো, এগুলো কিন্তু সৈয়দ অলিউল্লাহর উপন্যাস। এবং এই যে কাদো নদী কাদো এটা প্রকাশিত হয় 1968 সালে। তারপরে লাল সালু উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশে এক পাওয়া চলে না, সেটা হচ্ছে বদনা। জাস্ট ভিতরকার তথ্যগুলো এটা ছিল। এরপরে দেখো নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কি বেশি বলতো? টুপি বেশি। কিন্তু দেশটা বলা হয়েছিল শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। কারণ তাদের যদি তারা যদিও ক্ষুধার্ত, তারপরে তাদের যে ধর্ম পালনে তারা কার্পণ্য এইভাবে ছিল না, তাদের মধ্যে কিছুটা ভণ্ডামি কিন্তু ছিল। এক্ষেত্রে দেখো দেশটা কিন্তু দেশটা কেমন মরার দেশ, এটা বলা হয়েছে শস্যহীন অঞ্চল বলে। মসজিদের শারীরিক গড়ন কেমন ছিল? শীর্ণকায় ছিল। মোদাসের পীরের কবর আবিষ্কার করায় মসজিদ উন্মোচিত হয়েছে মিথ্যাচার চরিত্রে। কি চরিত্র বলতো? মিথ্যাচার চরিত্র। কারণ সেখানে কিন্তু এই যে কবরটি কিন্তু মোদাসের পীরের নাম না জানা ছিল এখানে, সে কিন্তু বলেছিল এখানে মোদাসের পীরের কবর আছে, তার মধ্যে একটা মিথ্যাচার প্রকাশিত হয়েছে। আবিষ্কার বানান, যারা নার্সিং ভর্তি শিক্ষার্থী আছো সেটা একটু দেখো। এই যে আবিষ্কার বানান মনে রাখবে, একটা পড়ি আছে, একটা বহি অর্থাৎ রস্বইকারে পরে, এরপরে কি বসবে বলতো? এই যে মূর্ধন্য বসবে, যেমন পরিষ্কার, বহিষ্কার, আবিষ্কার। কিন্তু যদি বলা হয় নমস্কার বানান সেক্ষেত্রে দন্তস্ব হবে। তারপরে দেখো তিরস্কার বানান, তিরস্কার বানানে কি হবে বলতো? এই যে দন্তস্ব হবে। আরেকটা আছে দেখো পুরস্কার, এই পুরস্কার বানানে কি হবে বলতো? দন্তস্ব হবে। বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানুষ আসতে লাগে মাজারে মানত করতে।
তাদের ওইভাবে একটা মনোবাসনা ছিল, সে মাজারে যদি মানত করে তাহলে তাদের যে সমস্যাগুলো আছে সমাধান হবে, এই জন্য তারা ওই বিশ্বাসের থেকেই কিন্তু মাজারে মানত করত। মজিদ ভয় দেখেছে কার চোখে? রহিমার চোখে। দুদু মিয়ার মুখে লজ্জা, হাসি আসে কখন? কলমা জানে না তাই। প্রশ্নটা এমন আসতে পারে, কলমা জানো মিয়া, এই উক্তিটি কে কাকে করেছিল? আর একটা আছে দেখো, কলমা জানোস না বেটা, উক্তিটি কে কাকে করেছিল? এই দুইটা একটু জানাও। একটা আমাকে জানাবে যে কলমা জানো মিয়া, এই উক্তিটি কে কাকে করেছিল, একটু জানাও। আর দুদু মিয়া হচ্ছে 7 ছেলের বাপ। মসজিদের শক্তির মূল উৎস কোনটি? মাজার। এরপরে দেখো, মসজিদের সঙ্গে গ্রামবাসী যোগ সূত্রকারী চরিত্র হিসেবে সাদৃশ্যপূর্ণ হলো রহিমা চরিত্র। যারা গ্রামবাসী ছিল তাদের সাথে মসজিদের একটা যোগসূত্র স্থাপন করে দিয়েছিল এই জমিলা, এই রহিমা। ঢ্যাঙ্গা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা গিয়েছিল কার কাছে? মসজিদের বাড়িতে। ঝড় এলে হাসুনির মায়ের অভ্যাস ছিল কি? হইচই করা। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে, লালসালু উপন্যাসে হইচই করা অভ্যাসটি কার ছিল বা কার চরিত্রের বৈশিষ্ট্য? সেক্ষেত্রে হবে কি? হাসুনির মায়ের। মজিদ হাসুনির মায়ের কাছ থেকে চেয়েছিল কি? তামাক চেয়েছিল। মজিদ, এখানে দেখো, মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল বেগুনি রঙের। পার ছিল, দেখো কোন শাড়িটির বৈশিষ্ট্য কেমন ছিল সেটা। আমার আইডি থেকে আমি 3টা রিয়াক্ট দিয়েছি, দেখো জিলানি হাসান জয় থেকে 3টা রিয়াক্ট দিয়েছি। মসজিদের গড়া মাজারে লোকজনের কমে যায় কেন? অন্য পীরের আধিপত্যের কারণে মসজিদের মাজারে মানুষের আনাগোনা কমে যায়। 23 নম্বরটা গুরুত্বপূর্ণ, পাথর এবার হঠাৎ নড়ে। দেখো এখানে বলা হয়েছে পাথর এবার হঠাৎ নড়ে। পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? মসজিদকে বোঝানো হয়েছে। আমেনা বিবি তার স্বামীকে পানি পড়া আনতে বলেছিল কিসের জন্য? মা হবার আশায়। জাস্ট তোমাদের এগুলো পড়া আছে, আমি আর একবার পড়িয়ে দিচ্ছি কারণ পরীক্ষাগুলো তোমাদের অতি সন্নিকটে, এজন্য এটা গুরুত্বপূর্ণ। 25 আর 23 নম্বর। মসজিদের মোহাম্মদনগরে গ্রামের প্রবেশটা কি ছিল বলতো? নাটকীয়। আর এই নাটকীয় সংলাপ নির্ভর কবিতা আরেকটি আছে। নাটকীয় সংলাপ নির্ভর কবিতা কোনটি? নাটকীয় সংলাপ নির্ভর কবিতা হচ্ছে তাহারই পরে মনে। কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসঙ্গতির শিকার, সেটা হচ্ছে বাল্য বিবাহ। সে কিন্তু প্রতিবাদী চরিত্র ছিল, জমিলা প্রতিবাদী চরিত্র ছিল। এবং মসজিদকে প্রথম দেখে ভেবেছিল তানি বুঝি দুলার বাপ, তানি বুঝি দোলার বাপ, মানে সে ওই মসজিদকে ভেবেছিল সে হয়তো বা সে বরের বাপ হবে, শ্বশুর হবে, কিন্তু সেই তো ভণ্ড ছিল। খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারের খ্যাংটা বুড়ি নালিশ করেছিল ছেলের মৃত্যুতে। এই অংশটুকু ক্লিয়ার কিনা জানাও, আমি পরবর্তী অংশে যাব। এখানে দেখো, লালসালু উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডোমপাড়া হবে। যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল সেটা হচ্ছে খ্যাংটা বুড়ি। মসজিদের বাড়িতে জিকিরের জন্য যে শিরনি রান্না চলছিল তার তদারকের দায়িত্বে ছিল রহিমা ও জমিলা। জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল আমেনা বিবি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এইগুলো তোমাদের জন্য আমি রেখেছি। এগুলো একবার করে রিডিং করলে তোমরা পেরে যাবে। এশার নামাজ পড়ে মসজিদ কিসের আওয়াজ শুনেছিল সেটা দেখো এখানে, সিংহের। মসজিদের মুখে থুতু নিক্ষেপ করেছিল সেটা হচ্ছে জমিলা হবে। আমি একবার একটু দ্রুত চলে যাচ্ছি, এরপরে আমি ব্যাকরণিক যে শব্দ শ্রেণী আছে সেগুলো আলোচনা করব। লালসাল উপন্যাসে চৌঘাটে বসলে ঘরে কি আসবে বলে বলা হয়েছে? বালা, মানে হচ্ছে আহ সুপ্রিয়া কামাল, আরে কি লিখছো? টিএইচ তৌহিদ, নাউজুবিল্লাহ। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক কে ছিল বলো তো জমিলা? এটা একটু কমেন্টে লেখো। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক কে ছিল? গ্রামবাসীর অন্তর জর্জরিত হয়ে ওঠে কিসে বলতো? অনুশোচনায়। মসজিদের শক্তি প্রতিফলিত হয়েছিল কার উপর? গ্রামবাসীর উপর। বুড়ো হাসুনির মাকে বেধড়ক প্রহার করে কেন? ঘরের কথা মসজিদকে বলাই। ঘরের কথা কেউ কাউকে বলবা না, বুঝছো? এটা বললে কিন্তু মানে সম্পর্ক তো নষ্ট হবে এবং নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেটা কিন্তু নষ্ট হবে। এই জন্যই তাকে বলেছে বুড়ো হাসুনির মাকে বেধড়ক প্রহার করে কেন? কারণ তাদের ঘরের কথা কেন মসজিদ এই ভণ্ড প্রতারককে বলবে বলো? তারপরে দেখো, মসজিদকে শিকড়গাড়া বৃক্ষ করতে সক্রিয় ছিল কি? ধর্ম। এরপর এখানে আছে
মসজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল কোথায় বলতো? মতিগঞ্জের সড়কের উপর। মতিগঞ্জের সড়কের উপর, ওই পাশে হচ্ছে 23 নম্বর, 25, আর এখানে দেখো 40 নম্বর। এটা গুরুত্বপূর্ণ। আমেনা বিবির প্রতি মসজিদের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে লালসা। আমেনার প্রতি মসজিদের, এর মসজিদ ছিল ভণ্ড, প্রতারক। সে ছিল একটু কোন টাইপের বলতো? খারাপ টাইপের ছিল। বিস্তারিত আর বললাম না, তোমরা তো সব জানোই। তার মধ্যে কি ছিল? লালসা ছিল। খালেক ব্যাপারীর সামনে, আচ্ছা 1 মিনিট দেখো, এখানে বলা হয়েছে যে খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করেছিল ধলা মিয়া। শত্রুর, এটা গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ আমি গোল দিয়ে রাখছি। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে জমিলার চোখ। লালসাল উপন্যাসে মসজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ প্রকাশ পেয়েছে ক্রোধ। তার মধ্যে একটা কি ছিল বলতো? রাগ ছিল। তারপর দেখো, মসজিদ পূর্বে যেখানে বাস করতো সেটা হচ্ছে গারো পাহাড়। এটাও গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 40, 43, 45, আর ওই আছে 23 আর 25, এগুলো গুরুত্বপূর্ণ। মসজিদের দুদু মিয়াকে শাসনের মধ্যে নিহিত ছিল কি? আধিপত্য বিস্তার। কি ছিল বলতো? আধিপত্য বিস্তার। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করেছিল কে? জমিলা। এবং জমিলার জন্য রহিমার মধ্যে একটা মাতৃসুলভ বৈশিষ্ট্য কিন্তু ফুটে উঠেছে। এরপরে দেখো, প্রথম যৌবনে মজিদ কেমন বউয়ের স্বপ্ন দেখতো জমিলার? প্রথম যৌবনে দেখেছিল, কিন্তু প্রথম যৌবনে হয়নি। তারপরে দ্বিতীয় যে নিকা নিকা করে, সেটা কিন্তু তার মধ্যে দ্বিতীয়বার কিন্তু তার কাছে এসেছিল। ঢ্যাঙ্গাপুরের বিচারে মজিদ যে সূরা পাঠ করেছিল, সূরা আন নূর। বতর শব্দের অর্থ গুরুত্বপূর্ণ। এখানে দেখবা লাল সালু হোক আর হচ্ছে, আচ্ছা কিছুটা সমস্যা হয়েছিল, এখন দেখা যাচ্ছে হয়তোবা। বতর শব্দের অর্থ কি বলতো? ফসল কাটার উপযুক্ত সময়। এই লাল সালু উপন্যাস এবং হচ্ছে তোমাদের সিরাজউদ্দৌলা যে নাটক আছে, এখানে যে ছোট যে ওয়ার্ড গুলো আছে, যে শব্দার্থগুলো, সেগুলো একটু পড়ে নিবা। ওনারে কইবেন আমার যেন মৌত হয়, এই আরজিটি করেছিল কে বলতো? হাসুনির মা। আচ্ছা এখন দেখা যাচ্ছে বলতো? এখন দেখা যাচ্ছে কিনা একটু জানাও। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু ঝটপট কমেন্টে জানাও। এখন তো বোঝা যাওয়ার কথা। ক্লিয়ার আছে? হ্যাঁ, এবার দেখো, মাঠের ধান নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টি হলে। কিছুদিন পরে কিন্তু এই শিলাবৃষ্টি কিছুদিন আগে হয়েছে এবং এর পরে কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে বোঝানো হয়েছে ধর্মীয় গোঁড়ামি। এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ধর্মীয় গোঁড়ামি। 53 নম্বরটা, গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ, বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক। প্রশ্নটা এমনও আসতে পারে যে লাল সালু উপন্যাসের শেষ লাইন কোনটা? ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটা কি? মৃত মানুষের খোলা চোখের মতোকে দেখানো হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ 53 নম্বরটা আর 50। বতর শব্দের অর্থ কি? ফসল কাটার উপযুক্ত সময়। আমেনা বিবির বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 13 বছর বয়স। এটা কিন্তু বাল্য বিবাহ। আর মোনাজাত শেষে মজিদ পা বাড়িয়েছিল কোন দিকে? উত্তর দিকে। আমেনা বিবি ও রহিমার মধ্যে মিল রয়েছে কোনটি? নিঃসন্তানের দিকটা। তাদের উভয়ের নিঃসন্তান ছিল তারা। ঘুম কাতুর, লালসাল উপন্যাসে ঘুম কাতুরকে, সেক্ষেত্রে হবে জমিলা, তার প্রতিবাদী চরিত্র ছিল সে। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি কেন? ইংরেজি পড়েছে বলে। এবং আক্কাস হচ্ছে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গ্রামে হিরিক, হিরিক না হিরিক পড়েছে মসজিদ স্থাপনের। আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা কোনটি? থোতা মুখের তাল গাছ। থোতা মুখের তাল গাছটি ছিল আমেনা বিবির আনন্দ আর সুখের নিশান। আউলপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে কোনটি? ধর্ম ব্যবসা। কি প্রকাশ পেয়েছে বলতো? ধর্ম ব্যবসা। আলপুরে পীর আসরের সময় যে নামাজ পড়েছিল, জোহরের নামাজ পড়েছিল। তোমাদের এগুলো পড়া আছে, আমি একবার বলছি। এরপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমি 20টা প্রশ্ন আলোচনা করব, সেখান থেকে 2টা কমন পাবে যে কোনো পরীক্ষায়। মজিদ হাসপাতালে গিয়েছিল সমবেদনা প্রকাশ করতে, যেটা বর্তমানে আমরা দেখতে পাই, বিভিন্ন হচ্ছে নেতারাও যায় সমবেদনা প্রকাশ করতে। আলপুরের পীরের প্রতি আমিনার প্রকাশ পেয়েছে অন্ধবিশ্বাস।
খালেক ব্যাপারীর সঙ্গে ধলা মিয়ার সম্পর্ক কি ছিল? শ্যালক। আর হচ্ছে রেইনকোট গল্পের সেখানে দেখো শ্যালকের কথা কিন্তু বলা হয়েছে। রেইনকোট গল্পে কিন্তু আমরা একটা দেখতে পাই, ধলা মিয়াকে ব্যাপারী আলপুরে যেতে বলেছিল কি করতে? পানি পড়া আনতে। ধলা মিয়ার দেবংশী তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে কুসংস্কার বিশ্বাস। গ্রাম অঞ্চলে সাধারণত দেখবা ওইখানে তেঁতুল গাছ আছে, বট গাছ আছে, রাতে ওইখানে যাওয়া যাবে না। এটা হচ্ছে কি এক ধরনের কুসংস্কার। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা এই কথাগুলো একদিনও বলনি, এমন কেউ আছে একটু জানাও তো, যে ওইখানে তেঁতুল গাছ বট গাছ যাওয়া যাবে না, ওইখানে অনেক ভয়। মসজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে কি? দৃঢ়তা। আওয়ালপুরের পীরকে মসজিদ আখ্যা দিয়েছিল ইবলিশ হিসেবে। কি হিসেবে বলতো? ইবলিশ হিসেবে। আর তোমরা হচ্ছে লাইভ ক্লাস চলাকালীনই দেখবা, কারণ ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু ক্লাসগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে কিছুদিন পর। এজন্য যে রেখে রেখে ক্লাস করবা এটা কিন্তু সম্ভব না। সেজন্য তোমরা ক্লাসটি যখন হচ্ছে তখনই দেখবা এবং না বুঝতে পারলে সেখানেই প্রশ্ন করবা। আমেনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে নিঃসন্তান। ঢ্যাঙ্গা বুড়োর স্ত্রী জানাজা পড়ানোর কথা বলেছিল মোল্লা শেখের। তানি যে খোদার মানুষ উক্তিটি হচ্ছে রহিমার। তারপরে দেখো ওঠানোর পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিশ্রান্ত হবে এখানে বোধ করেন অসুস্থতায়। এটার দরকার নাই, পরের অংশে আমরা যাচ্ছি। দেখো আমেনা বিবি মসজিদের কাছে চড়ে গিয়েছিল কিসেতে করে বলতো? পালকিতে করে। আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মসজিদ যেতে বলেছিল কোথায়? মাজারে। মসজিদ বারবার আমেনা বিবির দিকে আর চোখে তাকাচ্ছিল কেন? রূপের মোহে। কারণ মসজিদ কি ছিল? ভণ্ড ছিল, তার মধ্যে লালসার প্রতিচ্ছবি কিন্তু ফুটে উঠেছিল। এগুলো পড়বা। আর এখানে যা যা লাগে পরবর্তীতে আমি আরেকটি ক্লাস নিব লাল সালু এবং সিরাজউদ্দৌলা থেকে, সেখান থেকে তোমরা আরো যে অংশগুলো লাগবে সেগুলো আমি আলোচনা করব। এবার দেখো তোমরা জানাও ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পার্টস অফ স্পিচ ইংরেজিতে বলে, আরেকটা বলে পদ প্রকরণ বা পরিবর্তন। সেখান থেকে দেখো এখানে দেখো বলা হয়েছে বিশেষণের অতিশায়নের উদাহরণ কোনটি? তাহলে বিশেষণের অতিশায়ন কি সেটা আমি বলবো, তোমরা একটু উত্তর করতে থাকো। আয়েশা সিদ্দিকা, হ্যাঁ তোমাকে ধরবে ভূতে। দেখি কে আগে উত্তর করতে পারে, একটু ঝটপট জানাও। যে বিশেষণের অতিশায়ন, বিশেষণের অতিশায়ন কি? ধীরে ধীরে বাতাস বহে, রকেট অতি দ্রুত চলে, মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, নাকি নীল আকাশে নক্ষত্রমণ্ডলী মিটমিট করে? কোনটা হবে? দেখি কে আগে উত্তর করতে পারে। এবং যারা পরবর্তীতে এসেছো ক্লাসটি শেয়ার করে আমাকে জানিও, আমি ক্লাসের পিডিএফ দিয়ে দিব। আচ্ছা তাহলে দেখো এই যে বিশেষণের অতিশয়ন আছে, যখন দুই পদ ততোধিক বিশেষণ একে অপরের মধ্যে তুলনা করা বোঝাবে, তুলনা দোষ গুণ অবস্থার প্রেক্ষিতে তুলনা করা বোঝাবে, তখন সেটা কি হবে বলতো? এই যে বিশেষণের অতিশয়ন। তাহলে এখানে দেখো কোথায় তুলনা করা বোঝাচ্ছে, যেমন মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী, তাহলে দেখো এখানে তুলনা করা বোঝাচ্ছে, এই জন্য এটা কি হবে বলতো? বিশেষণের অতিশয়ন হবে। নীল আকাশ, তারপরে আরেকটা হতে পারে দেখো সবুজ মাঠ, খুবই গুরুত্বপূর্ণ, রাবিতে আসবে কিন্তু এগুলো। তারপরে দেখো কালো মেঘ, তারপরে দেখো আছে লাল ফিতা, লাল ফিতা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এখানে দেখো সবুজ মাঠ, কালো মেঘ, লাল ফিতা, নীল আকাশ কোন ধরনের বিশেষণ? তাহলে দেখো মনে রাখবে সংক্ষেপে যেগুলো দ্বারা রংকে নির্দেশ করবে, রং, সেগুলো হবে রূপ বা বর্ণবাচক বিশেষণ। কি হবে বলতো? রূপ বা বর্ণবাচক বিশেষণ, রূপ বা বর্ণবাচক বিশেষণ হবে। আর এখানে হবে মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাক্যটিতে ওগো শব্দটি কোন জাতীয় অব্যয়? তাহলে দেখো এই যে এখানে অব্যয়ের পরে এই যে ওগো হচ্ছে কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সম্বোধন। যে কাউকে আমি ডাকছি, এই যে এদিকে এসো, যেমন এখানে হতে পারে লাইলা আছে না, লাইলা মামুনকে ডাকছে, ও মামুন, ওগো মামুন এদিকে একটু আসো তো। তাহলে দেখো তাকে ডাকার জন্য এই মামুন বলে তাকে ডাকছে। ঠিক তেমনি ভাবে এখানে এখানে দেখো ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, তাহলে ওগো বলে আমি সম্বোধন করছি, তাহলে এটা কি হবে বলতো? সম্বোধন সূচক অব্যয় হবে। কি হবে? সম্বোধন সূচক অব্যয়। অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নাই। এরপরে দেখো
গীতাঞ্জলি অগ্নিবীণা কোন ধরনের বিশেষ্য? গীতাঞ্জলি অগ্নিবীণা কোন ধরনের বিশেষ্য? ঝটপট জানাও। গীতাঞ্জলি অগ্নিবীণা কোন ধরনের বিশেষ্য? আর সমষ্টিবাচক যেটাকে বলা হয় কালেকটিভ নাউন, কি বলা হয় বলতো? কালেকটিভ নাউন। যেমন হতে পারে মিছিল, হতে পারে তারপরে দেখো মিটিং আছে, মিছিল, মিটিং, এইগুলো সব কি হবে বলতো? এই যে সমষ্টিবাচক কালেকটিভ নাউন। তবে ভাববাচক বিশেষ্য যেগুলো কাজ, যেগুলো দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে সেগুলো হবে ভাববাচক বিশেষ্য, একটু পরে আমরা উদাহরণ দিব। আর গুণবাচক, এটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা তারল্য হতে পারে, তিক্ততা হতে পারে, প্রেম হতে পারে, সৌন্দর্য হতে পারে, এগুলো সব কি হবে বলতো? গুণবাচক। আর এটা গীতাঞ্জলি অগ্নিবীণা, সেটা হবে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। এরপরে মন্দকে মন্দ বলতেই হয়। আমি যদি এখানে বলি যে রহিমকে মন্দ বলতেই হবে, তাহলে রহিম কি বলতো? এখানে বিশেষ্য। আর রহিমের দোষ গুণ অবস্থা এই মন্দ দ্বারা নির্দেশ করেছে, তাহলে এটা কি হবে বলতো? বিশেষণ। তাহলে এটা প্রথমটা বিশেষ্য, তারপরে কি হবে বলতো? বিশেষণ হবে। তারপরে দেখো আছে ও আছে, আর আছে, আবার, এগুলো হচ্ছে কোন ধরনের অব্যয়? সমচ্ছায়ী, অনুকার নাকি খাঁটি বাংলা? এটা মনে রাখবে, খাঁটি বাংলা। আর অনন্যায়, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে। অনন্যায়ী অব্যয় কোনগুলো? যেগুলো হচ্ছে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক বা কোনো রকম অন্যায়, অন্যায় বা সম্বন্ধ ছাড়াই ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে অনন্যায়ী অব্যয় হবে, অনন্যায়ী। আর এখানে দেখো এটা কি হবে? খাঁটি বাংলা হবে। কি হবে? খাঁটি বাংলা। আর একটা আছে যে বিদেশি অব্যয় কোনগুলো, পরবর্তী প্রশ্নে দেখবা, এবং মনে রাখার টেকনিক আমি দিয়ে দিব। নিচের কোনগুলো বিদেশি অব্যয়ের উদাহরণ? এবার বলো। এখানে দেখো একটা টেকনিক আছে যে আব্বাস মাখু মাখা, এইটার মাধ্যমে আমরা খুব সহজে বিদেশি অব্যয়গুলো মনে রাখবো। যেমন আ থেকে আলবাত আছে, ব থেকে বহুত আছে, তারপরে মা থেকে হচ্ছে কি মার হাবা আছে, তারপরে আছে খুব, খাসা, মার হাবা, এগুলো সব কি হবে বলতো? এই যে বিদেশি অব্যয় হবে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? নিচের কোনগুলো বিদেশি অব্যয়? আলবাত আছে, মার হাবা আছে, খাসা আছে, মাইরি আছে, খুব আছে, বহুত আছে, এগুলো। তবে দেখো সর্বনাম আছে, স্বয়ং, নিজ, খোদ, এগুলো কোন শ্রেণীর অব্যয়? এবং প্রশ্নটা গত বছর এসেছিল যে কেউ কেউ এই ঘটনাটি হয়তোবা শুনে থাকবে, তাহলে কে ঘটনাটি শুনেছে নির্দিষ্টভাবে বলা নাই। তাহলে দেখো কেউ, কোনো, তারপরে কিছু, এগুলো কি হবে বলতো? অনির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম হবে। আর এখানে দেখো স্বয়ং আছে, নিজ আছে, খোদ আছে, আপনি, এগুলো হবে আত্মবাচক। কি হবে বলতো? আত্মবাচক সর্বনাম। আবার দেখা যায় না। আচ্ছা, এবার ঠিক আছে, জানাও। এবার কি দেখা যায়? এবার কি দেখা যায় বলো? এবার হয়তোবা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হবে কি? আত্মবাচক সর্বনাম। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনটি বলেছে, তুমি কি আমায় চিনো? বাক্যটি কি, এর ব্যাকরণগত পরিচয় কি? তাহলে দেখো একটা আছে কয় রসিকালে কি, একটা হচ্ছে দিগিকার। যেসব প্রশ্নের উত্তর আমরা ইশারা ইঙ্গিতে দিতে পারি ইয়েস নো করছেন, ইয়েস নো করছেন। আরেকটা আছে যেসব প্রশ্নের আমরা ইশারা ইঙ্গিতে দিতে পারি না, সেটা হচ্ছে ডাব্লিউএস করছেন, যেটা বিস্তারিত ভাবে বলতে হয়। তাহলে দেখো আমি যদি বলি তুমি কি আমায় চিনো, এখানে কি আছে? তাহলে দেখো এটা ইয়েস নো করছেন, আমি ইশারা ইঙ্গিতে দিতে পারছি, সেক্ষেত্রে এটা কি হবে বলতো? অব্যয় হবে। আর আমি যদি বলি তোমার নাম কি, তাহলে তুমি যদি ইশারা ইঙ্গিতে এইভাবে দাও তাহলে তো হবে না, তোমাকে তো পাগল বলবে, তাই না? তাহলে দেখো যেসব প্রশ্নে আমরা বিস্তারিত ভাবে বলবো, ইশারা ইঙ্গিতে দেওয়া যায় না। দীপ্ত শিকদার সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সে হচ্ছে, সেটা হবে কি বলতো? সর্বনাম হবে। কি হবে? সর্বনাম। আমি যদি বলি তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, এখানে কি বলতো? এটা অব্যয় হবে নাকি সর্বনাম হবে? 9 নম্বর বলেছে নিশীথ রাতে বাচ্চা বাসী, এখানে নিশীথ কোন পদ? তাহলে রাতটা হচ্ছে কি বলতো? এখানে রাতটা হচ্ছে বিশেষ্য। আর রাতটা কেমন বলতো? এই যে কেমন, নিশীথ রাত, সেই ক্ষেত্রে এটা কি হবে বলতো? বিশেষের বিশেষণ হবে।
একটু ঝটপট উত্তর করবা তোমরা, আর সমস্যা হলে আমাকে বলবা, আমি সেখানে থেমে যাব। এক বিরাট সত্য, সত্য কোন পথ? আরেকটা আছে দেখো, সত্য পথে থেকে সত্য কথা বলবে, সত্য পথে থেকে সত্য কথা বলবে। তাহলে এখানে দেখো এক বিরাট সত্য, তাহলে এই সত্যটা এখানে কি বলতো, এখানে হচ্ছে বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। আর সত্য পথে থেকে, পথটা কেমন বলতো, সত্য পথ, সেই ক্ষেত্রে এটা কি হবে বলতো, বিশেষণের মধ্যে যাবে। কোনটি গুণবাচক বিশেষ্য? উত্তর করো, আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিব। কোনটি গুণবাচক বিশেষ্য? ঝটপট। যেগুলো দ্বারা তোমাকে কোনো পদের গুণ বা অবস্থান নির্দেশ করবে সেগুলো হবে গুণবাচক বিশেষ্য হবে। এখানে দেখো কিশোর আছে, যেটা গুণবাচক না। তারপরে দেখো রোগা ছেলে, এটাও না। পাথুরে মূর্তি, এটা হবে না, তারুণ্য হবে। তারপর হতে পারে দেখো তিক্ততা, কি হতে পারে বলতো, তিক্ততা। তারপর হতে পারে সৌরভ, সৌরভ হচ্ছে কিন্তু একজন নামও, আমার বন্ধুর নামও সৌরভ। তারপরে দেখো এখানে তারল্য আছে, কি আছে বলতো, তারল্য আছে। তারপরে দেখো সৌন্দর্য আছে, প্রেম আছে। এগুলো সব কি হবে বলতো, এই যে গুণবাচক বিশেষ্য হবে। কি হবে বলতো, গুণবাচক বিশেষ্য। আরেকটা যদি আমি লিখি এখানে, অন্য একটু কালি ব্যবহার করি, মধুরতা, মধুরতা, তাহলে সেটা কি হবে বলতো, যে গুণবাচক বিশেষ্য হবে। তারল্য আছে, সৌন্দর্য আছে, সৌরভ আছে, তিক্ততা, মধুরতা, তারুণ্য, গুণবাচক বিশেষ্য কি হবে, গুণবাচক বিশেষ্য হবে। 12 নম্বর কোশ্চেনটি দেখো, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এখানে অনন্যয় অব্যয় কি? অনন্যয় দ্বারা কি বোঝায় সেটা আগে জানো। অ দ্বারা হচ্ছে না কে বোঝায়, নয় মানে কি, যে সম্বন্ধ বোঝায়। কি বোঝায় বলতো, নয় ধয় ধ হবে, সম্বন্ধ হবে। তাহলে দেখো যদি বা সম্পর্ক, বাক্যের অন্য কোনো পদের সাথে সম্পর্ক, কোনরূপ সম্পর্ক না রেখে যদি স্বাধীনভাবে অর্থগুলো প্রকাশ করে, তখন সেটা হবে অনন্যয় অব্যয়। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, উচ্ছ্বাস প্রকাশে। কি প্রকাশে, উচ্ছ্বাস। যেগুলো দ্বারা মনে রাখবে মনের ভাবকে বোঝায়, সেটা যন্ত্রণা প্রকাশ হতে পারে, বিরক্তি প্রকাশ হতে পারে, সম্মতি প্রকাশ হতে পারে, আনন্দ প্রকাশিত হতে পারে, সেগুলো হবে অনন্যয় অব্যয়। তাহলে দেখো মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এটা হবে উচ্ছ্বাস প্রকাশে। আর উচ্ছ্বাসের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ কি হবে, শ্বাস হবে। উদ্যোগ কি হবে বলতো, শ্বাস। যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। এখানে তারাই কোন পদ? তাহলে দেখো যারা আছে আর একটা কি আছে, তারা আছে। এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলোকে কি বলা হয় বলতো, সাপেক্ষ সর্বনাম বলা হয়। যেই বাক্যে এই সাপেক্ষ সর্বনাম গুলো থাকে, তখন সেটা কি হবে বলতো, জটিল বাক্য হবে। কি হবে, জটিল বাক্য। তাহলে দেখো যারা তারা, এগুলো সব হবে সর্বনাম পদ হবে। কি হবে, সর্বনাম পদ। ক্লিয়ার? আর যারা পেইড ব্যাচে আসো তারা তো ক্লাসগুলো দেখতেই পারবা। আজকে আমাদের এই পেইড ব্যাচেরই ক্লাস ছিল, পেজে নেওয়া হচ্ছে। আর যারা হচ্ছে সামনে এখনো বাংলায় প্রিপারেশনটা এইভাবে ভালো না, আমি গ্যারান্টি সহকারে পড়ানোর মানে চেষ্টা করি আর কি, হুবহু কমন দেখানোর চেষ্টা করি। কারণ এর পিছনে ক্লাস জাস্ট তোমরা তো স্লাইড দেখে প্রশ্নগুলো উত্তর দিচ্ছ, এর পিছনে যে কতটা জার্নি আমাদের করতে হয়েছে, প্রতিটা প্রশ্ন হাতে টাইপ করতে হয়েছে। এরপর বাইরে যে অবস্থা, প্রচন্ড গরম, তার মধ্যে থেকে আমি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাভারে এসে কিন্তু ক্লাসটা নিতে হচ্ছে। অনেক কষ্ট আমাদের করতে হয়। আর বাংলা হচ্ছে অতি দ্রুত তোমাদের শর্ট কোর্স চালু হবে, যেখানে আমি গ্যারান্টি সহকারে পড়াবো। আমি অতি দ্রুত কিন্তু আইডিতে বিস্তারিত জানিয়ে দেব, একেবারে লো কস্ট, একদম নামমাত্র ফিতে তোমাদেরকে অ্যাডমিট করা হবে। পেইড ব্যাচে আমি 20টা ক্লাস নেব, 400 কোশ্চেন দিব, ওইখান থেকে হুবহু কমন পাবে। যারা পেইড ব্যাচে আসো তাদের দরকার নাই, যারা বাইরে আসো বা পেইড ব্যাচে নাই তাদের জন্য বললাম এটা। আমি অতি দ্রুত বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেব। যারা পেইড ব্যাচে আসো তাদের দরকার নাই, তারা তো পাবে এমনিতেই। সে শুধু মেধাবী নয় পরন্তু জ্ঞানী বটে। তাহলে এখানে দেখো, এখানে পরন্তু এটা কি বলা হয়, এটাকে সংকোচক মানে সংযোজক কি বলা হয় বলো, যুক্ত করেছে, তাহলে এটাকে কি বলবো আমরা। এরপর ন্যারেশন ভয়েস চেঞ্জ থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে। এখানে দেখো বলা হয়েছে বাচ্চা থেকে একটা কোশ্চেন দিয়েছি, বাঁশি বাজে ওই মধুর লগনে। মনে রাখবে একটা বাচ্চা আছে, কর্ম আছে, কর্মকর্তৃ বাচ্চা আছে,
তবে কর্তৃবাচ্য আছে, ভাববাচ্য, আরেকটা আছে কর্ম কর্তৃবাচ্য। এটা কাকে বলে দেখো, কর্ম কর্তৃবাচ্য। মনে রাখবে যেখানে কর্তাকে নয়, কাকে বলতো, কর্তাকে নয়, কর্মকে প্রাধান্য দেওয়া হয়, কর্মকে প্রাধান্য দেওয়া হয়, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। কি মনে রাখবে, যেখানে কর্তাকে নয় কর্মকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তাহলে দেখো এই যে বাঁশি বাজে, বাঁশি যে বাজায় তার কথা কি এখানে কোথাও আছে, বলা আছে? নাই। ঠিক তেমনই ভাবে দেখো আমরা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ট্রেন চলছে, আমরা জাস্ট বললি যে ট্রেন চলছে। ট্রেন যে চালায় লোকোমাস্টার, তার কথা কি আমরা কখনো বলি? না। আজান হচ্ছে, আমরা বসে আছি, শুয়ে আছি, হেঁটে বেড়াচ্ছি, আজান হচ্ছে, আমরা জাস্ট বলি আজান হচ্ছে। যিনি আজান দিচ্ছে তার কথা কি আমরা কখনো বলি? না। তাহলে দেখো যেখানে কর্তাকে নয় কর্মকে প্রাধান্য দেওয়া হয় সেটা হবে কর্ম কর্তৃবাচ্য। সেটা কি হবে বলতো, কর্ম কর্তৃবাচ্য। তাহলে এখানে দেখো এই যে কর্ম কর্তৃবাচ্য, এটা কি হবে, বাঁশি বাজে মধুর লাগনে, তারপরে আছে ঢোল বাজে, শঙ্খ বাজে, তবলা বাজে। কি বললাম, ঢোল বাজে, তবলা বাজে, শঙ্খ বাজে, যে বাজায়। সুতি কাপড় অনেকদিন টেকে, সুতি কাপড় অনেকদিন টেকে। তারপরে দেখো ঢোল বাজে, তারপরে দেখো তবলা বাজে, এগুলো সব কি হবে বলতো, এটা হবে কর্ম কর্তৃবাচ্য হবে। কি হবে, কর্ম কর্তৃবাচ্য। এবং আমি যে ব্যাচের কথা বললাম সেটা হচ্ছে সম্পূর্ণই কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকবে, এবং তোমরা হচ্ছে পরিপূর্ণ, এখানে শুধু বাংলায়, অন্য কিছু না, একবার লো কস্টে, যাতে তোমরা দেখো 20 মার্ক আছে বাংলা, এবার গুচ্ছে আছে তোমাদের কত মার্ক, প্রায় হচ্ছে 35 মার্ক, রাবিতে তোমাদের হিউজ পরিমাণ। আমি আমার জীবনে যত পরিশ্রম, মানে ওই সামনে যে কোর্সটা আছে সেখানে আমি করব, তোমাদের আমি সর্বোচ্চ কমন পাওয়াবই। এবং যারা পেড ব্যাচ আছে তাদের জন্য তো নিরলস পরিশ্রম করাই হচ্ছে। যারা বাইরে আসো, মানে এখনো ওইভাবে প্রস্তুতিটা নাই গোছানো, তাদের জন্য বললাম। সে চলন্ত গাড়িতে ঝুঁকি নিয়ে উঠলো, এখানে চলন্ত কোন ধরনের বিশেষণ? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এবার কে প্রযোজক, কর্তা কোনটি? সাদিয়া ইসলাম দিশা বাচ্চের, আমি পরবর্তী যে ক্লাসটি নিব খুব সম্ভবত আগামীকাল বা 10 তারিখে, সেখানে বাচ্চ সম্পর্কে জাস্ট 3 মিনিটে কিভাবে বাচ্চ তোমরা নির্ণয় করতে পারবা তার একটা চার্ট আমি দিব। বাচ্চ সমস্যা নেই, আমি জাস্ট ওই কোশ্চেনটা আজকে আলোচনা করলাম। সাদিয়া ইসলাম দিশা বাচ্চ নিয়ে অতি দ্রুত ক্লাস পাবে। তাহলে এখানে দেখো তো কি হবে, চলন্ত গাড়িতে যেমন ফ্যানটি ঘুরছে, ঘোরা হচ্ছে কাজ। তারপরে যদি বলি ফ্যানটি দ্রুত ঘুরছে, তাহলে এটা কি হবে বলতো, ক্রিয়া বিশেষণ, যেটাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব 3 প্রকার, এমপিটি বলা হয় ম্যানার মানে আচার আচরণ, পি থেকে প্লেস মানে টাইম, আর এটা হচ্ছে টাইম মানে সময়কে বোঝায়। তাহলে আচার আচরণ বোঝাতে পারে, স্থান বোঝাতে পারে, সময়কে বোঝাতে পারে, সেটা হবে কি বলতো, এমপিটি, এটা হবে ক্রিয়া বিশেষণ হবে। আর মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তারপরে আরেকটা আছে দেখো, সাপুরে সাপ খেলাই, সাপুরে সাপ খেলাই। আরেকটা আছে যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এইটে। তাহলে দেখো এগুলো সব কি হবে, প্রযোজক করতে হবে, প্রযোজক। এখানে প্রযোজক তাহলে কি বলতো, মা হবে, যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়। শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, তাহলে দেখো নিজে কাজ না করে অন্যদেরকে দিয়ে যদি কাজটি করিয়ে নেয় তখন সেটা কি হবে, এই প্রযোজক ক্রিয়া হবে। 10ম শ্রেণী 7ম পৃষ্ঠা 70 পৃষ্ঠা প্রথম কন্যা কোন বিশেষণের উদাহরণ, ঝটপট জানাও। এবং গত বছর কিন্তু এই যে নার্সিং এ এটা এসেছিল ক্রিয়াপদ থেকে। আজকে 8টা, হ্যাঁ 8টার সময় আরেকটা ক্লাস পাবে, সেই ক্লাসটি থেকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকে ক্লাসটি থেকে তোমরা এখান থেকে 3 বা 4 মার্ক পাবে। আরেকটা ক্লাস আছে সেখান থেকে তোমরা আজকে 8 মার্ক পাবে। এবং এত সুন্দরভাবে ক্লাসটি সাজিয়েছি, দেখলেই জাস্ট ফিদা হয়ে যাবে ক্লাস। দেখবা এখানে 10ম শ্রেণী 70 পৃষ্ঠা প্রথম কন্যা, এগুলো তাহলে কি হবে বলতো, এই যে ক্রমবাচক হবে। ক্রিয়াপদ কি বলতো, এখানে বলা হয়েছে কখনো কখনো বাক্যে উজ্জ থাকে, কখনো কখনো বাক্যে কি থাকে বলতো, উজ্জ থাকে। এখানে উজ্জ এর উচ্চারণটা কি হবে দেখো, হয়জাফলা থাকলে, হয়জাফলা থাকলে আগে বর্গীয় জ হবে, তারপর কি হবে, ঝ হবে। তাহলে উজ্জ, এটার উচ্চারণ কি হবে, উজ, তারপরে কি হবে, ঝ। ঠিক তেমনি ভাবে যদি বলা হয় বাহ্য,
এর উচ্চারণ কি তোমরা কমেন্টে জানাও। বাহ্য আছে, গ্রাহ্য আছে, এগুলো। আমাদের মাঝে রিফাত আছে, সে হচ্ছে খুবই মানে মধু, এক কথায় মধু। তাহলে বলো তো, যদি এই কোশ্চেনটা তোমাদেরকে দেয়, ওই কিরে মধু মধু বা মধুরতা, এটা কোন ধরনের বিশেষ্য, পারবে তো? তাহলে এখানে দেখো কোনগুলো গুণবাচক বিশেষ্য আমি আগেও বলেছি, সেটা হবে কি, এখানে দেখো মধুরতার একটা কি হবে, বীরত্ব হবে, মধুরতার একটা বীরত্ব। আর যদি বলা হয় ভাববাচক বিশেষ্য কোনগুলো, ভাব বাচক বিশেষ্য, যেগুলো দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে, যেগুলো দ্বারা কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে, সেগুলো হবে এই যে ভাববাচক। যেমন দর্শন, দেখার কাজকে দর্শন বলা হয়, খাওয়ার কাজকে ভোজন বলা হয়, যাওয়ার কাজকে কি বলা হয়, গমন বলা হয়। এগুলো হবে ভাববাচক বিশেষ্য। সমিতি, মাহফিল, মিছিল, এগুলো হবে কি বলতো, যে সমষ্টিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন। কি বলা হবে বলতো, সমষ্টিবাচক কালেকটিভ নাউন। গমন, দর্শন, ভোজন, দেখা, শোনা, এগুলো কোন পদের উদাহরণ? সবাই পারবা এটা আশা করি। 21 নম্বরের উত্তর দাও, কি হবে? 21-এর উত্তর দাও, 21 কি হবে? 21-এর সঠিক উত্তর কি হবে? গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা, পঠন হতে পারে। পঠন, পড়ার কাজ যেটা, এগুলো কোন ধরনের তোমার বিশেষ্য হবে? সেক্ষেত্রে দেখো ভাববাচক হবে। কি হবে বলতো, ভাববাচক বিশেষ্য হবে। তিনটি বছর, এখানে কোন পদ, বাক্যের অপরিহার্য পদ কোনটি, এটা দেখো। অনেকে বলে তোমার জন্য আমি সারা বছর অপেক্ষা করতে পারি বা অপেক্ষা করতে পারবো। ঠিক তেমনই ভাবে এখানে বলে তোমার জন্য আমি 3টি বছর অপেক্ষা করব। ঠিক তেমনই ভাবে আমিও অনেক সময় বলে থাকি যে 3 বছর পর হচ্ছে সবকিছু সেটেল হয়ে যাবে, হ্যাঁ 3 বছর পরই। তাহলে দেখো এখানে 3টি বছর, এখানে 3টি কোন পদ, এটা বিশেষণ, বিশেষ্য, অব্যয় নাকি ক্রিয়া হবে? আরেকটা বলেছে বাক্যের অপরিহার্য পদ কোনটি, বাক্যে বাংলা বাক্যের গঠন যেটা আছে, যদি বলা হয় আমি ভাত খাই, তাহলে দেখো এখানে অবশ্যই ক্রিয়াপদ কিন্তু অবশ্যই লাগবে। ক্রিয়াপদ কিন্তু অবশ্যই লাগবে। আর 3টি বছর, এখানে দেখো এক্ষেত্রে এটা কি হবে, কোন ধরনের বিশেষ্য এভাবে আসতে পারে এটা। ধন্যবাদ কানিজ, নাইমা ইসলাম আছে, সাদিয়া। বাকিরা কি, বাকিরা উত্তর দাও। কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ, যেটা হচ্ছে অ্যাডভার্ব বলা হয়? অতি শীঘ্র বাড়ি যাও, খুব সুন্দর হাতের লেখা, সে খুব পরিশ্রমী বালক, আর সত্যই আমি তোমার, সত্যই আমি তোমাকে সাহায্য করব, বা সত্যি আমি তোমাকে প্রচন্ড রকমের ভালোবাসি। সাদিয়া ইসলাম দিশা বলেছে ক্রিয়াপদ আর কর্মপদের কি, দেখো ক্রিয়াপদ হচ্ছে কাজকে বোঝাচ্ছে, আর কর্মপদ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। যেমন আমি ভাত খাই, আমি আমি চানাচুর খাই। তাহলে দেখো এখানে আমি হচ্ছে এখানে কর্তা, কি খাই, চানাচুর খাই, তাহলে কি হচ্ছে এখানে কর্মপদ, আর খাই হচ্ছে এটা ক্রিয়াপদ। হ্যাঁ ঠিক ধরেছো, তানে কি তাসনিয়া রহমান ঝুমু, এটাই আমি বলছি যে মানে বিসিএস এর পরই, বিসিএস পরীক্ষা দিব তারপরে সব সেটেল। এর আগে মানে ওই যে মিথ্যা, মিথ্যা যে সম্পর্ক আছে, তোমরা এটাই জড়াবা না। আমি মানে বাস্তব কথা কিছু বলছি, আমার নিজ চোখে দেখা এই কথা বলতে হয় তোমাদেরকে, যে সেম ইয়ারে কেউ কখনোই রিলেশনে জড়াবা না, বুঝছো? তাহলে একেবারে জীবন শাকিব খানের মতো ছবির মতো বরবাদ হয়ে যাবে। আগে জীবনে মানে একটু সেটেল হও। এখনো সেটেল আছি, মানে ওইভাবে না, এখনো ভালোভাবে আছি, কিন্তু তোমার হচ্ছে আরো ভালোভাবে তোমরা এখন বিশ্ববিদ্যালয়ে মানে জীবনে পদার্পণ করবে। কিছু সময় তোমাদের মানে মাথায় একটু ভূত চাপবে, এগুলোতে ওইভাবে মনোযোগ দিবে না, পড়াশোনাটা চালিয়ে যাবে এবং চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করবে, সেটেল হয়ে তারপরে একবার হয়ে যাবে। তাহলে এখানে দেখো অতি শীঘ্র বাড়ি যাও, তাহলে দেখো বাড়ি যাওয়া একটা কাজ, কেমন ভাবে অতি শীঘ্র তাড়াতাড়ি যেতে বলছে, তাহলে এটা কি হবে বলতো, এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ হবে, অ্যাডভার্ব।
জাতিবাচক বিশেষ্য কোনটি বলো তো? জাতিবাচক কোনো ব্যক্তি বোঝাতে পারে, কোনো স্থান বোঝাতে, সেক্ষেত্রে দেখো এখানে আছে নদী, আছে কি আছে? নদী। আর মিছিল তো এখানে সমষ্টিবাচক হবে। দেখো সাদিয়া বলছে কি, যে তাইলে ভাইয়া আমার থেকে 5-6 বছরের সিনিয়র কারো সাথে জড়াবো? আচ্ছা, ওই 5-6 বছর বেশি বড় হইলে অনেকে কিন্তু টাকলা বলবে, বুঝছো? সেক্ষেত্রে এত ডিস্টেন্স রাখতে হবে না। এটা উত্তর দাও। বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি, সোনার বাটি। এগুলো কোন ধরনের বিশেষণ বলো? ঝটপট বলো, ঝটপট বলো, এখানে সঠিক উত্তর কি হবে? রূপবাচক। রূপ তো হবে না, যেগুলো রংকে নির্দেশ করে সেগুলো হবে রূপ বা বর্ণবাচক হবে। উপাদানবাচক হয় কিনা দেখবো আমরা। আর অবস্থাবাচক, যেমন রোগা ছেলে, এখানে হতে পারে দেখো রোগা ছেলে। তারপর হতে পারে খোরা পা, খোরা পা। তারপর হতে পারে মুমূর্ষু, মুমূর্ষু রোগী। এইগুলো হবে তোমার হচ্ছে অবস্থাবাচক, কোন অবস্থায় আছে। আর পরিমাণবাচক যাকে বলা হয় 2 কিলোমিটার রাস্তা, তারপরে বলা হয় 1000 টনি জাহাজ, এগুলো হবে পরিমাণবাচক। আর বেলে মাটি, মেটে কলসি, পাথরের মূর্তি, সোনার বাটি উপাদানবাচক হবে। কি হবে? উপাদানবাচক। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? এবার তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, পরবর্তী ক্লাসে কোন কোন টপিক গুলো রাখবো। জানাও পরবর্তী ক্লাসে কোন কোন টপিক গুলো রাখবো, আমাকে একটু জানাও। আমি সেই অনুযায়ী ক্লাসগুলো সাজাবো। না, যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে নাই, তারা হচ্ছে যদি শুধুমাত্র বাংলা একেবারে পূর্ণাঙ্গ, আমি গ্যারান্টি দিচ্ছি, এখানে বলে দিচ্ছি, তোমরা প্রয়োজনে স্ক্রিন রেকর্ড করে রাখো, 98 ভাগ কমন যদি পেতে চাও একেবারে, সেক্ষেত্রে আমি যে অতি দ্রুত আজকালকের মধ্যে যে কোর্সটা বিস্তারিত বলবো, সেখানে যুক্ত হয়ে যাও, সর্বোচ্চ সাপোর্ট পাবে। আর যারা পেইড ব্যাচে আসো তাদের দরকার নাই, যারা নাই তারা এখানে যুক্ত হতে পারো। বলো যে আগামী ক্লাসে আমি কোন কোন টপিক রাখবো ক্লাসে, সেটা একটু কমেন্টে জানাও। সেই অনুযায়ী প্রশ্নগুলো আমি সেট করব। যেগুলো স্যার আর ইউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, কানিজ নাইমা ইসলাম আজকে ক্লাসটি আর এর জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত পরীক্ষার জন্য আমরা ক্লাসটা ওইভাবে সাজাচ্ছি। বাকিরা জানাও, বাকিরা জানাও কোন কোন টপিক লাগবে। যেগুলো রাবিতে আসতে পারে। হ্যাঁ, করিমা কবির, কারিমা কবির বলেছো ভাইয়া, স্পেশাল কিছু চাই, স্পেশাল তোমাকে দিব ভালো মতো। এরপর বাচ্চ, নাসরিন আক্তার বাচ্চ বলেছো, হ্যাঁ বাচ্চটা রাখলাম নোটেড। ভাই জিএসটির জন্য ইম্পর্টেন্ট যেগুলো, আয়শা সিদ্দিকা প্রত্যেকটা ক্লাসই বাংলা তো সব জায়গায় সেম, বুঝছো? তারপরে যেগুলো যে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ হয় পড়ানোর সময় কিন্তু সেটা বলে দিই। ক্রিয়ার কাল, ইসরাত, হ্যাঁ ধন্যবাদ। এসকে তপু, রাবির জন্য হ্যাঁ নিব। তারপর জানাও জানাও, বাকিরা জানাও। তাহলে 15 বছর, হ্যাঁ ওই যে আছে না টাকলা। স্যার পেইড ব্যাচের সাজেশন পড়লে কি সর্বোচ্চ কমন পাবে? আমার ক্লাস করবা, সাজেশন পড়বা, বাংলা নিয়ে তোমার কোনো বিন্দু পরিমাণ টেনশন করার কোনো অবকাশ নাই। ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই বৈশাখী চৌধুরী নোটেড। এমএসটি পারভিন, কারকের অনেক ক্লাস নিয়েছি, আমার যে ফ্রি ক্লাসগুলো আছে সেখানে আছে, কারকের ক্লাসটি দেখে নিও। ভাই জিএসটির জন্য ইম্পর্টেন্ট, মেহেদি হাসান, হ্যাঁ অবশ্যই নোটেড। কারক, শিউলি খানম, কারকের অনেক ক্লাস নিয়েছি, আমার আইডিতে পেয়ে যেতে পারো, আমাকে নক দিলে আমি দিয়ে দিব। হ্যাঁ আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। হ্যাঁ সমাস, আসফিয়া আক্তার ক্লাস নিয়েছি, 4 বা 5 নং লেকচারে আমি নিয়েছি ক্লাসটি। দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়ার সঙ্গেই থাকো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে অভি বলেছে পদ ও প্রত্যয়, আজকে তো পদের এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আর প্রকৃতি প্রত্যয় সেটা নিব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা কবিতা আর একটা গল্প রাখবো, তারপর হচ্ছে বাচ্চ, প্রকৃতি প্রত্যয়, এখান থেকে প্রশ্নগুলো রাখবো। স্যার পেইড ব্যাচে যেগুলো সাজেশন দিচ্ছেন ওইগুলো পড়লে হবে, আয়েশা সিদ্দিকা হবে। হ্যাঁ, আমাদের জিকের বস নাইম স্যার কমেন্ট করেছে, নাইম স্যারের এখন মানে 2 দিন পর বিয়ে হবে, তার জন্য স্যারের জন্য দোয়া করবে সবাই। নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে,
এবং শেষে যেহেতু ভাইয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তোমরা একটু জানিয়ে দাও দম্পতি কোন সমাস, দম্পতি কোন সমাস সেটা একটু জানিয়ে দাও ভাই ভাই। এবং নাইম স্যারের জন্য, সেজন্য সুখে শান্তিতে জীবনযাপন পার করতে পারে সাদিয়া ভাবির সাথে, তার জন্য দোয়া করবে।